আমার আপন ফুপু বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়ায় দাদিমার আদেশি ফুপুর হবু বরকে বিয়ে করতে রাজি হতে হলো আমাকে। তবে বিয়েতে রাজি হওয়ার পেছনে দাদিমার জোর খাটানো যতটা না ছিল, তার চেয়ে বড় কারণ ছিল আমার অন্য একটা জেদ। লোকটা একাধারে আমার আপন চাচ্চুর বেস্ট ফ্রেন্ড, আমার কলেজের প্রফেসর, আর সবশেষে আমার প্রাক্তন প্রেমিকের আপন চাচা। আর এই কারণটাই ছিল তাকে বিয়ে করার। যে প্রাক্তন আমার সাথে ভালোবাসার নামে মিথ্যা অভিনয় করে আমার আবেগ নিয়ে খেলেছে, তাকে উচিত শিক্ষা দেওয়ার এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে। প্রাক্তনের চাচি হয়ে একই বাড়িতে রাজত্ব করার লোকটা সামলাতে পারলাম না। কিন্তু কবুল বলার ঠিক পরপরই টনক নড়ল। যাকে ছোটবেলা থেকে চাচা বলে ডেকে এসেছি, যিনি ক্লাসরুমে লেকচার দেন, তাকে হুট করে স্বামী হিসেবে মানব কিভাবে? এই হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বিয়ের আসর থেকে দিলাম এক দৌড়। পালিয়ে গেলাম বাড়ি ছেড়ে। লাভ হলো না। সেই প্রফেসর তথা নতুন স্বামী মাঝ রাস্তা থেকে আমাকে ধরে ফেলল, সোজা নিয়ে গেল নিজের বাড়িতে। সেখানে পা রাখতে নতুন এক সংকট যুক্ত হলো। তার মা অর্থাৎ ঝর্ণা দাদি, প্রতিবেশী হিসেবে তাকে আমি ছোটবেলা থেকেই দাদি ডেকে এসেছি। এই মহিলার চোখে আমি হলাম এলাকার সবচেয়ে পাজি আর খারাপ মেয়ে। কেন যে সে আমাকে এত অপছন্দ করে তার সৃষ্টিকর্তাই জানেন। একসময় ভেবেছিলাম তার নাতিবউ হয়ে তার সংসারে আসব প্রাক্তনের সূত্রে, আর ভাগ্যচক্রে আজ আমি তার একদম ছেলের বউ। মজার ব্যাপার হলো, শত্রুতা শুধু ওপাশ থেকে নয়, এ পাশেও কম নয়। ঝর্ণা দাদি যেমন আমাকে পছন্দ করেন না, ঠিক তেমনি আমার নতুন হওয়া স্বামীকে আমার বাবা একদমই সহ্য করতে পারেন না। তাদের দুজনের মধ্যকার বিরোধের এই কারণ আমার জানা নেই। একদিকে খিটখিটে শাশুড়ি, অন্যদিকে জামাই বিদ্বেষী শ্বশুর, আর মাঝখানে জেদি প্রফেসর। এতগুলো বৈরী সম্পর্কের বেড়াচালে আটকে পড়া আমার এই নতুন জীবনের গল্প এবার কোন দিকে মোড় নেবে? গল্পটা এখান থেকেই শুরু হয়েছিল। 19 বছরের প্রফেসর হয়ে আমি কি না একটা 17 বছরের মেয়েকে বিয়ে করব, যে সম্পর্কে আমার ভাতিজিও হয়। ও গড, আন্টি তুমি কি সজ্ঞানে আছো তো? বিয়ের আসরে দাঁড়িয়ে নূরজাহান চৌধুরীর দিকে তাকিয়ে খুব বিস্মিত কণ্ঠে বলে উঠল বারিশ। নূরজাহান চৌধুরী বিচলিত হলেন না একটুও। আন্টি নয়, দাদিমা বলো। আজ থেকে আমি তোমার দাদি শাশুড়ি। তুমি এ বাড়ির মেয়েকে বিয়ে করতে এসেছো, এ বাড়ির মেয়েকে বিয়ে করবে। আমার মেয়ে বিয়ের আসর থেকে পালিয়েছে তো কি হয়েছে? আমার বড় ছেলের মেয়েকে বিয়ে করবে, ব্যাস, কথা এখানেই শেষ। নূরজাহান চৌধুরীর এই আকস্মিক একরেখা ঘোষণায় চৌধুরী বাড়ির পুরো সভা জুড়ে যেন পিনপতন নীরবতা। উপস্থিত সকলেই স্তব্ধ। এই বাড়িতে তার হুকুম অমান্য করার মতো বুকের পাটা কারো নেই। কিন্তু এবার আর চুপ থাকতে পারলেন না ঝিলমিলের বাবা আলতাফ চৌধুরী। তিনি মেয়ের ভবিষ্যতের কথা ভেবে প্রতিবাদী কণ্ঠে বললেন, না আম্মা, আমি আমার এইটুকু মেয়েকে ওই ছেলের সাথে কিছুতেই বিয়ে দেব না। তোমার মেয়ের শাস্তি তুমি আমার মেয়েকে দিতে পারো না। তার কথার পিঠাপিঠি বারিশও চেঁচিয়ে বলল, আপনার মেয়েকে আমি বিয়েও করব না। আলতাফ চৌধুরী তখন রাগে ফুঁসছেন, তোমার কাছে আমি বিয়ে দিলে তো করবে, আমি বিয়ে করলে তো দেবেন? বারিশের পাল্টা জবাব, দেবই না, করবই না। চলমান এই বাকযুদ্ধের মাঝেই সভাকক্ষের এক কোণে ঘুমটার আড়ালে চুপচাপ দাঁড়িয়ে আছে 17 বছরের তরুণী ঝিলমিল। বিয়েটা হওয়ার কথা ছিল তার ফুপির দিঘির সাথে। সে তার থেকে 5 বছরের বড়। সব ঠিকঠাকই ছিল, কিন্তু বরের বাড়ির লোক আসার পরপরই দিঘি উধাও। তাই দাদিমা তাকে জোর করেই এই বিয়েতে শাড়ি পরিয়ে প্রস্তুত করে এনেছেন। ঝিলমিলের এক পাশে দাঁড়িয়ে আছে তার মা নাজমা বেগম, আর অন্য পাশে বান্ধবী ইরান। একের পর এক বাবা আর বারিশের উত্তপ্ত বাক্য বিনিময় ঝিলমিলের কানে ভেসে আসছে। এবার আসর কাঁপিয়ে ভেসে আসলো নূরজাহান চৌধুরীর হুঙ্কার, আলতাফ, তুই যদি আর একটা শব্দ করিস তবে তোর মেয়ে আর বউসহ এ বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। মায়ের এমন ভয়ানক ধমকে থমকে গেল বড় ছেলে আলতাফ চৌধুরী। অপমানে আর অসহায়ত্বে তার মাথা নিচু হয়ে গেল। নূরজাহান চৌধুরী নাতনি ঝিলমিলের দিকে এগিয়ে গিয়ে তার মাথায় হাত রেখে নরম কিন্তু আদেশসূচক কণ্ঠে বললেন, জাহান, তুই তোর দাদির মুখের কথা রাখবি না? ঝিলমিল মাথা নিচু করে আছে। দাদিমার খুব আদরের নাতনি সে। দাদিমা নিজের নামের সাথে মিলিয়ে তার নাম রেখেছে জাহানারা চৌধুরী ঝিলমিল। তার দাদাভাই তার দাদিমাকে জাহান বলেই ডাকত। এখন দাদিমা তাকে জাহান বলেই ডাকেন। সে দাদিমার দিকে মুখ তুলে তাকে অত্যন্ত মিনমিনে ও শান্ত আওয়াজে জবাব দিল,
তুমি যা বলবে আমি তাতেই রাজি দাদিমা, তোমার কথার উপর আমার কোনো কথা নেই। মেয়ের মুখের এ কথা শুনে আলতাফ চৌধুরী এবং নাজমা বেগম আকাশ থেকে পড়লেন। দুজনেই চরম অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। যে মেয়েকে সারাদিন একটা কথা বলে শোনানো যায় না, সে আজ দাদির এক কথায় নিজের জীবনের এত বড় সিদ্ধান্তে রাজি হয়ে গেল। পুরো বাড়ির মানুষ ঝিলমিলের এই আকস্মিক সম্মতিতে কিং কর্তব্য বিমূঢ়। ঝিলমিলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বারিশ নূরজাহান চৌধুরীর উদ্দেশ্যে বলে উঠল, আন্টি প্লিজ বোঝার চেষ্টা করো, আকাশের ভাতিজি হিসেবে আমি ওকে নিজের ভাতিজির মতোই দেখি। আর ও আমার থেকে বয়সে অনেক ছোট। আমি কোনো অবুঝ বাচ্চার ফিডার মুখে দেওয়ার দায়িত্ব নিতে এখানে আসিনি। আমার পক্ষে এই বিয়ে করা কোনোভাবে সম্ভব নয়। হ্যাঁ মা, বারিশার ঝিলমিল কিভাবে? ওদের মধ্যে তো কোনো ম্যাচই নেই। বন্ধুর পক্ষে নিয়ে মায়ের দিকে তাকিয়ে কিছুটা দ্বিধাবোধ করে আকাশ বলে উঠল, সেই নূরজাহান চৌধুরীর ছোট ছেলে। অবশেষে সব ঝামেলার অবসান ঘটিয়ে কাজী সাহেব এগিয়ে এলেন। শুরু হলো ঝিলমিল আর বারিশের বিয়ের মূল আনুষ্ঠানিকতা। বিয়ের সব নিয়ম শেষ হতে না হতেই এবার বিদায়ের পালা। নূরজাহান চৌধুরী এগিয়ে এসে ঝিলমিলের ডান হাতটা টেনে নিয়ে বারিশের শক্ত হাতের উপর রাখলেন। দুজনে হাত একত্র করে দিয়ে বারিশের উদ্দেশ্যে বললেন, ওকে দেখে রেখো, ওর দায়িত্ব আজ থেকে তোমার হাতে, নিয়ে যাও এবার। দাদিমার মুখে নিয়ে যাও শব্দটা শুনতে ঝিলমিল যেন আকাশ থেকে পড়ল। কোথায় যাব আমি দাদিমা? নূরজাহান চৌধুরীর নাতনির এমন অবুঝ প্রশ্নে বললেন, কেন, স্বামীর সাথে স্বামীর বাড়িতে? আজ থেকে ওটাই তোমার আসল ঠিকানা। মানে কি? ঝিলমিলের চোখ দুটো এবার গোল গোল হয়ে গেল। সে রীতিমতো ভরকে গিয়ে বলল, তুমি তো বলেছিলে জাস্ট কবুল বললেই বিয়ে হয়ে যাবে। বাড়ি ছাড়ার কথা তো তুমি আমাকে বলনি। বিয়ে হলে কি কেউ নিজের ঘরে থাকতে পারে রে ভাই? দাদিমার কথায় ঝিলমিল আহমক বনে গেল। হ্যাঁ, তার এই বিয়েতে সম্পূর্ণ মত ছিল, কিন্তু এত কিছু তো হবে ভাবেনি। সে না চাইতেও ধীরে ধীরে মাথা উঁচু করে তাকালো পাশে থাকা লোকটার দিকে। লোকটাকে দেখার জন্য মাথাটা একটু বেশি উঁচু করতে হলো তাকে, কারণ সে উঁচু জুতা পরেও বারিশের কাঁধ অব্দি পৌঁছাতে পারেনি। বিয়ের শিরোনামীতে বারিশকে গ্রিক মূর্তির মতো সুদৃঢ় আর ভয়ানক সুন্দর লাগছিল। তার সিল্কি চুলগুলোর মাঝখানে সিঁথি হয়ে দুপাশে ছড়িয়ে আছে, কিন্তু পাশে দাঁড়ানো পুরুষটির দীর্ঘদেহী পেশিবহুল চওড়া কাঁধ আর ধারালো চোয়ালের গম্ভীর। বারিশের পাশে নিজেকে বড্ড অসহায় মনে হলো ঝিলমিলের, বিশেষ করে বারিশের শান্ত গভীর চোখের স্থির চাউনি। ওর দিকে আসতেই পুরো শরীর অস্বস্তিতে শিউরে উঠল। লোকটাও এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে, ঠিক তারই দিকে। কেমন গম্ভীর রসীন চাহনি, যেন চোখের দৃষ্টি নিয়ে আস্ত গিলে খেয়ে ফেলবে ঝিলমিলকে। কলেজের যে স্যারকে পুরো ক্লাসের সবাই বাঘের মতো ভয় পায়, আজ থেকে সেই কড়া শিক্ষকের সাথে তাকে অন্য এক বাড়িতে গিয়ে থাকতে হবে। হঠাৎ খুব ফ্যাকাশে আর দিশেহারা দেখালো ঝিলমিলকে। চোখ দুটোতে তখন স্পষ্ট ভয়ের ছাপ। নাতনির মুখের এই আকস্মিক পরিবর্তন নূরজাহান চৌধুরীর নজর এড়ালো না। তিনি কিছুটা চিন্তিত গলায় তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে জাহান, খারাপ লাগছে? ঝিলমিল দাদির দিকে তাকিয়ে কোনো মতে নিজের ভেতরে অস্থিরতা আড়াল করার চেষ্টা করলো। শুকনো একটা ঢোক গেলে বলল, না, আমি একটু রুমে যাব, প্রয়োজনীয় একটা জিনিস নিতে আসছি। কথাটা বলি সবাইকে হালকা ঠেলে ঝটপট পা চালিয়ে ভেতরের দিকে চলে গেল। তার মা নাজমা বেগম মেয়ের পিছু পিছু কিছু একটা এগিয়ে দিয়ে ডাকলেন, ঝিলমিল, আমি আসবো তোর সাথে। ঝিলমিল পেছনে না তাকিয়ে হাত উঁচিয়ে কড়া গলায় নিষেধ করে বলল, না আম্মু, একদম আসবে না, আমি একাই যাচ্ছি, কেউ আসবে না আমার সাথে। কিন্তু ঝিলমিল নিজের ঘরে গেল না। সে ডাইনিং স্পেস পার হয়ে সোজা চলে গেল রান্নাঘরের পেছনের দরজার দিকে। চৌধুরী বাড়ির পেছনের এই দরজাটা দিয়ে সচরাচর কেউ যাতায়াত করে না। ঝিলমিল সাবধানে সিটকেনিটা খুলল। বাহিরে তখন ঘুটঘুটে অন্ধকার। সে এক মুহূর্তের জন্য পেছনে ফিরে নিজ বাড়িটার দিকে তাকায়। তারপর শাড়ির কুচিগুলো দু হাতে শক্ত করে ঝাপটে ধরে সোজা বাহিরের পিছঢালা অন্ধকার রাস্তায় দৌড় লাগালো। নিজের ছোট্ট একটা উদ্দেশ্য আর দাদিমার সম্মান বাঁচাতে না হয় কবুলটা বলেই ফেলেছে। তার মানে এই নয় যে সত্যি সত্যি তাকে এই খড়খড়ে চাচ্চুর সাথে গিয়ে সংসার করতে হবে। চাচ্চু তো চাচ্চুই, তার উপর আবার কলেজের খিটখিটে স্যার। কলেজের যে অ্যাসাইনমেন্ট একটু দেরি করে জমা দিলে কাঁচোমাচো হয়ে দাঁড়িয়ে থাকতে হয়, তার সাথে এক ঘরে এক ছাদের নিচে থাকা সম্ভব? অসম্ভব। তার চেয়ে এই অন্ধকারেই পালিয়ে যাওয়া অনেক ভালো। বেশ কিছুক্ষণ কেটে গেল, কিন্তু ঝিলমিল আর ফিরে এলো না তো এলোই না। বরযাত্রীরা সব অধৈর্য হয়ে উঠছে। বান্ধবীর এতক্ষণ ধরে নিখোঁজ থাকা দেখে ইরানের মনে কেমন একটা খটকা লাগলো। সে স্থির থাকতে না পেরে দ্রুত পায়ে ঝিলমিলের ঘরের দিকে গেল। কিন্তু রুমে পা রাখতেই চোখ তার চড়ক গাছ। পুরো ঘর ফাঁকা, কোথাও কেউ নেই। ইরান আর এক মুহূর্ত দেরি না করে হন্তদন্ত হয়ে দৌড়ে ড্রয়িং রুমে ফিরে এসে হাঁপাতে হাঁপাতে বলল,
দাদিমা, সর্বনাশ হয়েছে। ঝিলমিল রুমে কোথাও নেই। ব্যাস, চৌধুরী বাড়িতে যেন বজ্রপাত হলো। বাড়ির চাকর বাকর থেকে শুরু করে সবাই চারদিকে খোঁজাখুঁজি শুরু করে দিল। ছাদ, বারান্দা, ওয়াশরুম সব জায়গায় খোঁজা শেষ, কিন্তু ঝিলমিলের কোনো হদিস মিলল না। হঠাৎ রান্নাঘরের দিক থেকে একজন জানালো পেছনের দরজা খোলা। সবাই ছুটে গিয়ে দেখলো বাহিরে অন্ধকার রাস্তায় পড়ে আছে ঝিলমিলের মাথার খোপার কিছু জুঁই ফুল। দাদিমা নূরজাহান চৌধুরী সোফায় ধপ করে বসে পড়লেন। আলতাফ চৌধুরী আর নাজমা বেগম নিজেদের কপাল চাপড়াতে লাগলেন। ফুপুর পথ ধরে 17 বছরের নাতনি ঝিলমিলও আজ যে বিয়ের আসর থেকে পালিয়েছে। মাঝখানে দাঁড়িয়ে থাকা বারিশের চেহারাটা সত্যি দেখার মতো। তার চোখ মুখে রাগ, অপমানে বিস্ময়ে লাল হয়ে আছে। উপস্থিত বরযাত্রী আর আত্মীয়দের ফিসফিসানি তখন তঙ্গে। চৌধুরী বাড়ির মেয়েরা যে এভাবে একের পর এক বরকে কাজকলা দেখিয়ে পালাবে তা কেউ কল্পনা করতে পারেনি। একই বিয়ের আসরে একই দিনে একে একে দুজন মেয়ে বারিশের সাথে একই কাণ্ড করলো। একজন প্রফেসর হিসেবে তার আত্মসম্মানে এর চেয়ে বড় আঘাত আর কি হতে পারে। আকাশ নিজের বন্ধুর এই অপমানিত আর বিধ্বস্ত দশা দেখে অত্যন্ত অপরাধীর মতো করে বারিশের একদম কাছে গিয়ে দাঁড়ালো। বন্ধুর কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার ভাষায় কিছু একটা বলতে চাইল। দোস্ত, আসলে ও তো ছোট মানুষ। কিন্তু আকাশকে কথা শেষ করতে দিল না বারিশ। সে ঝটকা মেরে আকাশের হাতটা নিজের কাঁধ থেকে সরিয়ে দিয়ে পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে চিৎকার করে বলে উঠল, হোয়াট এ ব্লাডি জোক! যাকে বিয়ে করতে এলাম সেও পালালো, যাকে বিয়ে করলাম সেও পালালো। আগে জানলে এই বালের বিয়ে করতে আসতামই না। গায়ে শেরনের বোতামগুলো ছিঁড়তে ছিঁড়তে হনহন করে বেরিয়ে গিয়ে নিজের গাড়ির ড্রাইভার সিটে বসে পড়ল। ইঞ্জিন স্টার্ট দিতেই আকাশ দৌড়ে এসে জানালার কাছে দাঁড়িয়ে আতঙ্কিত গলায় ডাকলো, বারিশ, কোথায় যাচ্ছিস তুই? বারিশ গাড়ির জানালা নামায়। চোখ দুটো তার আগুনের মতো জ্বলছে, চোয়াল শক্ত। দোয়া কর তোর ভাতিজি যেন আমার হাতে ধরা না পড়ে। আজ ওর কপালে কি আছে আমি নিজেও জানি না। গাড়ি থামা, ও ছোট মানুষ, একটা ভুল করে ফেলেছে। বারিশ, শুনছিস তুই? ইজ দিস এ ড্যাম গেট টু হার? নিজে বিয়েতে মদ দিয়ে পালিয়ে গিয়ে এমন নাটক করার কি মানে? সেই কৈফত আজ আমি ওর কাছ থেকে আদায় করে ছাড়বো। আকাশকে কিছু বলার সুযোগ না দিই চলে গেল বারিশ। যাকে বিয়ে করতে এসেছে এবং যাকে বিয়ে করেছে দুজনই পালিয়ে গেল। প্রফেসর সিস্টেমে নিশ্চিত ঘাবলা আছে। আকাশ কল করার পর বিয়ের আসরে আশেপাশে গুনগুন করা এমন কথা কানে ভেসে আসতেই মেজাজ দ্বিগুণ চওড়া হলো বারিশের। রাগ করে কল কেটে দিয়েছে, কিন্তু ওপাশ থেকে আকাশ নাছর বান্দার মতো বারবার রিং করেই যাচ্ছে। বিরক্তিতে বারিশ ফোনটাই বন্ধ করে দিল। গাড়ির স্টিয়ারিং হুইলটা শক্ত মুঠিতে চেপে ধরে সে এক্সিলারেটরে জোরে পাড়া দিল। ফাঁকা রাস্তায় গাড়ি এখন ঝড়ের গতিতে ছুটছে। তাতে দাঁত চেপে স্টিয়ারিংয়ে একটা জোরে থাপ্পড় মেরে বারিশ ক্ষিপ্ত গলায় গর্জনে ফেটে পড়ল। পুরো পরিবারটাই একটা ফ্রড। আগের জন তো তাও বিয়ের আগে পালিয়েছে, আর তুমি নাচতে নাচতে বিয়ের পিড়িতে বসে কবুল বলে তারপর ঢ্যাং ঢ্যাং করতে করতে পালালে। আই উইল নট স্পেয়ার ইউ ঝিলমিল, এ অপমানের শেষ আমি দেখিয়ে ছাড়ব। গাড়ির স্পিড মিটারের কাঁটা আরও উপরে উঠছে। বারিশ স্টিয়ারিংয়ে শক্ত চাপ দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু মাথার ভেতর লোকজনের ফিসফিসানিগুলো কিছুতেই থামছে না। ঠিক তখনই হেডলাইটের আলো সামনের রাস্তায় পরিচিত অবয় ভেসে উঠল। শুরু হলো বারিশের চোখ দুটো। সঙ্গে সঙ্গে সে ব্রেক কষে গাড়ি থামায়। গাড়িটা ঠিক ঝিলমিলে গা ঘেঁষে থেমে যায়। হঠাৎ গাড়ির মুখোমুখি হয়ে ঝিলমিল থমকে দাঁড়ালো, কিন্তু বারিশের গাড়িটা চিনতে পেরে তার চোখজোড়া ভয়ে আরও বড়সড় হয়ে গেল। 1 সেকেন্ডও নষ্ট না করে সে উল্টো ঘুরে আবার মরিয়া হয়ে দৌড় দিল। ঝিলমিল! বারিশের গলা দিয়ে একটা হুঙ্কার বেরিয়ে আসে। সে দ্রুত গাড়ির দরজা খুলে বের হয়ে এসে প্রচণ্ড ক্ষিপ্ততায় ঝিলমিলের পিছু নেয়। পালাবে যখন বিয়ে করলে কেন আমায়? দাঁড়াও বলছি, ধরতে পারলে ঠ্যাং ভেঙে দেবো তোমার। বারিশ দৌড়াতে থাকা ঝিলমিলের পিছু ছুটতে ছুটতে বলছে, বউ সাজার জন্য বিয়ে করেছি, সংসার করার জন্য নয়। ঝিলমিল দৌড়াতে দৌড়াতে বলল। ভারী শাড়ি গহনা নিয়ে যতটুকু সম্ভব দৌড়াচ্ছিল। বাড়ির অনেকটা দূরেও সে চলে গিয়েছিল। ভেবেছিল একটা বাস বা ট্রেন পেলে আপাতত দূরে কোথাও চলে যাবে। স্টেশনের কাছাকাছিও চলে এসেছে সে, কিন্তু যার জন্য পালাচ্ছে সেই এসে সামনে ধরা দিল। তুমি কি দাঁড়াবে? ধরতে পারলে খুব বাজে অবস্থা করবো আমি তোমার। ঝিলমিল এসব কিছুই শুনছে না। সে নিজের সবটুকু শক্তি ঢেলে দৌড়াচ্ছে। শাড়ি পরে দৌড়ানোর কারণে শাড়িটা খুলে খুলে যাচ্ছিল। সে উঁচু করে রাখা শাড়ির কুচি ছেড়ে দিয়ে দুহাতে বুকে জড়িয়ে দৌড়াতে লাগলো। আর ঠিক তখনই বাঁধল বিপত্তি। পায়ের কাছে কাপড়ের ঘের আটকে গিয়ে হুমড়ি খেয়ে পাকা রাস্তায় আছাড় খেল সে। মেয়েটার এ পতন দেখে বারিশের পায়ের গতি থেমে যায়। ঠোঁটের কোণে বিশ্বজয়ী হাসির রেখা ফুটে ওঠে। সে ধীর পায়ে এগোতে লাগলো ঝিলমিলের দিকে। মাটিতে বসে থাকা অবস্থাতেই ঝিলমিল ভয়ে ভয়ে পেছনের দিকে সরতে লাগলো, আর বারিশ ঠিক ততটাই নিঃশব্দে এগোতে লাগলো। ঝিলমিল আরও পেছায়, লোকটা আরও এগোয়। এভাবে কতক্ষণ চলতে থাকে। তারপর ঝিলমিল আচমকা উঠে আবারও দৌড় লাগানোর প্রস্তুতি নেয়। আমাকে ধরা এত সহজ না। এতটুক বলে বেচারি ঘুরে দৌড় দিতেই
পথের ধারে এক কারেন্টের খাম্বার সাথে সজোরে ধাক্কা খায়। কয়েক মুহূর্তের জন্য চারপাশটা যেন তার চোখের সামনে ঘুরতে লাগলো। মাথার ভেতর যেন এক ঝাঁক ঝিঝি পোকা ডেকে উঠল। কপালটা ততক্ষণে বেশ ভালো মতোই ফুলে উঠেছে। ঝিলমিল জানতো আজ রাতে তার কপালে আরো বেশি দুর্ভোগ রয়েছে, কিন্তু এই কারেন্টের খাম্বাটা যে ঠিক একই সময়ে তার পথ আগলে দাঁড়াবে তা সে ভাবেনি। এমনিতেই পেছনে জ্যান্ত এক খাম্বা তাকে তাড়া করে ফিরছে, তার উপর আবার এই জড়ো খাম্বার আগমন। ফুলে ওঠা কপালে আঙুল বুলিয়ে যন্ত্রণায় চোখ মুখ কুঁচকে পেছনে তাকাতে না তাকাতেই গালে এসে পড়ল বারিশের শক্ত হাতের। ঝিলমিলের মাথায় একবার আর এক দফা ঝিঝি পোকা ডেকে উঠল। চোখ বন্ধ করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে। তারপর ধীরে ধীরে চোখ মেলল, প্রথম কারেন্টের খাম্বার সাথে কপালে, তারপর জলজান্ত খাম্বার সাথে গালে। পরপর দুটো আঘাত। অনিচ্ছাকৃতভাবেই মেয়েটির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বারিশ নিজের মাঝারি সাইজের লম্বা চুলগুলো কপাল থেকে সরিয়ে বলল, তুমি কি নিজ দায়িত্বে ভদ্রভাবে গাড়িতে গিয়ে বসবে, নাকি আমি ব্যবস্থা করব? ঝিলমিল অভিমানে আর খুবই ফুঁসতে ফুঁসতে বলল, আমি যাব না, আপনি চলে যান চাচ্চু। আমি কিছুতেই। বাকি কথাটুকু আর ঝিলমিলের ঠোঁট থেকে বেরোনোর সুযোগই পেল না। বারিশ এক ঝটকা তার পেশিভুল শক্তপোক্ত হাত বাড়িয়ে ঝিলমিলকে পাজকলা করে শূন্যে তুলে নিল। নিমেষেই মেয়েটা আশ্রে পড়ল বারিশের চওড়া কাঁধের উপর। আচমকা এই ভারসাম্যের পরিবর্তনে নিজেকে সামলাতে প্রথমে অবচেতনভাবেই বারিশের গলা জড়িয়ে ধরল ঝিলমিল। পরক্ষণে তার ঘোর কাটতেই মাটিতে নামার আকুতি নিয়ে বারিশের পিঠে দু হাতে কিল থাপ্পড় মারতে শুরু করলো। চাচ্চু প্লিজ আমাকে নামিয়ে দিন, আমি যাব না বলছি তো, আমি এ বিয়ে মানি না। বারিশের কানে যেন এই আর্তনাদ পৌঁছালোই না। 17 বছর বয়সী অবুজ বিবির সমস্ত আক্রমণ তার হাতের থাপ্পড়ে মুখ বুজে সহ্য করে নিল এবং হনহন করে গাড়ির দিকে এগিয়ে গেল। ঝিলমিল মরিয়া হয়ে এক পর্যায়ে বারিশের শক্ত কাঁধে কামড় বসিয়ে দিল, কিন্তু তাতেও ওই পুরুষের কোনো হেলদোল নেই। গাড়ির দরজা খুলে এক প্রকার জোর করে তাকে ভেতরে বসিয়ে দরজা লক করে দিল। গাড়ির ভেতর কিছুক্ষণ অনর্থক চেঁচামেচি করে ক্লান্ত হয়ে শান্ত হলো ঝিলমিল। ভাবলো বাড়ি ফিরে আব্বু নিশ্চয়ই তাকে এই রাগী প্রফেসরের হাত থেকে বাঁচিয়ে নেবে। কিন্তু কিছু দূর যাওয়ার পর যখন সে দেখলো গাড়িটা তাদের বাড়ির গেটে নয়, বরং পাশের বাড়ি অর্থাৎ শেহরিয়ার ভিলার রাজুকে গেট খুলে ভেতরে প্রবেশ করছে, তখন তার বুকের ভেতরটা আবারও ছ্যাদ করে উঠল। সে পুনরায় চিৎকার করে উঠল, এ কি, এখানে কেন যাচ্ছেন? আমাদের বাড়ির গেট তো এটা না, এটা তো আপনাদের বাড়ি। গাড়ির ইঞ্জিন বন্ধ করে বারিশ অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় জবাব দিল, আজ থেকে এটাই তোমার বাড়ি। ঝিলমিল আবারও ছটফট করে উঠল, যাব না, নামিয়ে দিন না আমাকে, আমি এই বাড়িতে কিছুতেই পা দেব না। এবারও তার কোনো আকুলতা বারিশের কানে স্পর্শ করল না। আগের মতোই ঝিলিককে কাঁধে তুলে নিয়ে দীর্ঘ পদক্ষেপে গাড়ির বাইরে বেরিয়ে এলো। লোন পেরিয়ে শেহরিয়ার বাড়ির সদর দরজা পার হয়ে বিশাল লিভিং রুমে সব পেছনে ফেলে সিঁড়ি বেয়ে সোজা নিজের ঘরে এগোতে লাগলো। এদিকে লিভিং রুমে তখন এক থমথমে পরিবেশ। পুরো শেহরিয়ার বাড়ির লোক চাতকের মতো নতুন বরবধূর অপেক্ষায় বসেছিল। স্বয়ং বাড়ির বড় আম্মা শেহরিয়ার ঝর্ণা বেগম নিজের রাজকীয় সোফাটায় বসে অধীর আগ্রহে ছোট ছেলের জন্য অপেক্ষা করছিলেন। ছেলেকে ওভাবে রণক্লান্ত ভঙ্গিতে কাঁধে করে ঝিলমিলকে নিয়ে আসতে দেখেই তিনি ধর্মর করে দাঁড়িয়ে পড়লেন, কিন্তু মুখে কোনো প্রশ্ন উচ্চারিত হওয়ার আগেই তার চোখ চরক গাছ। বিস্ময়ে হতবাক হয়ে তিনি ছেলের ঘরের দিকে তাকিয়ে রইলেন। তার এই অবাক হওয়ার কারণ ঝিলমিলকে ওভাবে তুলে আনা। তিনি বিস্মিত হলেন পাত্রীর অদল বদল দেখে। তার ছেলে বিয়ে করতে গিয়েছিল অন্য একজনকে, আর ঘরে তুলে নিয়ে এলো সম্পূর্ণ অন্য আরেক মেয়েকে। চোখ দুটো বড় বড় করে অবিশ্বাসের দৃষ্টিতে নিজের বড় ছেলে বইয়ের দিকে তাকিয়ে ঝর্ণা বেগম প্রায় চিৎকার করে উঠলেন, এটা কি হলো? ঝিলমিল এখানে কেন, তা আবার বউ বেশে? কার জায়গায় কে এলো? শাশুড়ির এমন রূপে ভীত হলো শিউলি বেগম। বলল, আসলে আম্মা এতক্ষণ লুকিয়েছে, দেখি পালিয়েছে। ঝর্ণা আম্মার চোখ এবার আরো বড় হয়ে গেল। কি? হ্যাঁ আম্মা, এজন্য তখন আপনাকে এতবার কল করেছিলাম। দেখি পালানোর পর চৌধুরী বাড়ির নূরজাহান আম্মা তরঙ্গের সাথে ঝিলমিলের বিয়ে দিয়ে দিয়েছেন। ব্যাস, গেল গেল গেল, এ বাড়ির আম্মা এবার গেল। দুলতে লাগলো সে। শিউলি বেগম দ্রুত শাশুড়িকে আগলে ধরলেন। উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে গেলেন। কি শোনালো আমাকে বড় বউ? আমার তরঙ্গের বউই ঝিলমিল? এই কেউ বড় পান আমার মাথায় এনে বরফ দেরে শেষ। এতটুকু বলেই জ্ঞান হারালেন আম্মা। বারিশ দৌড়ে এলো সবার চেঁচামেচি শুনে। এসে মাকে এমন চেতনাহীন দেখে ডক্টরকে কল করলো। কিছুক্ষণ মায়ের পাশে বসে ডক্টরকে বিদায় জানাতে সদর দরজা পর্যন্ত এগিয়ে গেল সে। তখন একা একা বসে ভাবছে ঝিলমিল। লোকটা দরজার বাহির থেকে লক করে গিয়েছে, এখন আসছে না। ঝিলমিলের পরনে তার 4 কোয়ার্টার ঢিলেঢালা লেডিস প্যান্ট আর পাতলা টি শার্ট, অথচ মাথায় জড়িয়ে আছে বিয়ের শাড়ি, সেই ভারী কারুকার্য খচিত লাল ওড়নাটা।
সেটাও বড্ড এলোমেলো অবস্থায়। ঘরের মেঝেতে দলা পাকিয়ে পড়ে আছে দামি বেনারসি আর ছড়িয়ে ছিটিয়ে আছে ভারী গহনাগুলো। খাটের এক কোণে গুটিসুটি মেরে বসে মেঝেতে পড়ে থাকা শাড়িটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে 17 বছর বয়সী মেয়েটা। তার মস্তিষ্ক এখনো এই আকস্মিক পরিবর্তনটা পুরোপুরি মেনে নিতে পারছে না। ঠিক তখনই নিস্তব্ধ ঘরটাতে একটা পুরুষালী শীষ বাজার শব্দ ভেসে এলো। ভাবনার সুতো ছেড়ে গেল ঝিলমিলের। সে খানিকটা চমকে দরজার দিকে তাকিয়ে আবারও মেঝের দিকে তাকালো। পকেটে হাত গুজে হেলে তুলে ঘরের ভিতর পা রাখলো বারিশ। তার গায়ে এখনো বিয়ে শেরওয়ানি, তবে সামনের উপরে 3টা বোতাম বেখেয়ালিভাবে খোলা। খুব উদাস মনে শেষ বাজাতে বাজাতে ভেতরে এলো। খাটের উপর ঝিলমিলের এই অদ্ভুত রূপ দেখে বারিশের ঠোঁটের শীষ আচমকাই থেমে গেল। সে থমকে দাঁড়িয়ে ঝিলমিলকে ওপর থেকে নিচে ভালোভাবে পর্যবেক্ষণ করলো। নতুন বউকে এমন পোশাকে দেখবে এটা তার কল্পনাতে ছিল না। শুকনো একটা ঢোক গেলে কিছুটা বিষয় নিয়ে বলল, এসব কি পরে আসো? ঝিলমিল কোনো উত্তর দিল না, এমনকি তার দিকে ফিরেও তাকালো না। এই মেয়ে, তোমাকে বলছি। এবার বারিশের কণ্ঠস্বর কিছুটা চড়ল, তবুও নিষ্প্রিয় রইল ঝিলমিল। কোনো নরণচরণ নেই। যেভাবে জোর খাটিয়ে এক প্রকার তুলে নিয়ে আসা হয়েছে তাকে এ বাড়িতে, তাতে মেয়েটা যে বসে বসে চিৎকার করে কাঁদছে না এটাই বেশি। কিন্তু বারিশের মতো পুরুষ এই নীরব প্রত্যাখ্যান সহজে মেনে নিতে পারল না। সে দ্রুত পায়ে ঝিলমিলের সামনে এসে হাঁটু গেড়ে বসে। শক্ত হাতে ওর দুবাহু চেপে ধরে একটা হালকা ঝাঁকুনি দিয়ে বলল, তোমার সঙ্গে কথা বলছি আমি। কি পরছো এগুলো? কাপড় নেই? ঝিলমিল এবার চোখ তুলে তাকালো। মাত্র কয়েক ঘন্টা আগে চাচা থেকে আচমকা স্বামী বনে যাও পুরুষটার চোখের দিকে সোজা তাকালো। বারিশের প্রশ্নের কোনো জবাব না দিয়ে তীব্র শক্তিতে নিজের বাহু দুটো বাঁধন থেকে ছাড়িয়ে নিয়ে তার অত্যন্ত দৃঢ় গলায় বলল, আমাকে ধরবেন না চাচ্চু। আপনি আমার চাচ্চু, সেটা ভুলে যাবেন না। কথাটা শুনে বারিশের চল শক্ত হয়ে এলো। ঝিলমিলের দিকে সামান্য ঝুঁকে চোখের মনি শুরু করে ফিসফিসিয়ে বলল, ছিলাম চাচ্চু। নাও আই এম ইউর হাজব্যান্ড, মিসেস বারিশ। শুনে কেমন যেন গা গুলিয়ে উঠল ঝিলমিলের। এই লোক তার চাচুর বেস্ট ফ্রেন্ড, তার প্রতিবেশী, পাশাপাশি বাসা তাদের। বাড়ির শুধু তার চাচুর বেস্ট ফ্রেন্ড না, তার চাচুর আত্মা বলা যায়। পাশাপাশি বাড়ি হওয়ায় তাদের দুপরিবারের ঘনিষ্ঠতা অনেক বছর ধরেই। তুমি এমন ভাব করছো যেন আমি তোমাকে জোর করে বিয়ে করেছি। তোমার দাদিমা তোমাকে আর আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। বারিশ বলল, আমাকে ঝুলিয়ে দিয়েছে আপনাকে? আপনাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। তেতে উঠল ঝিলমিল। আমি কি তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম? আমি কি আপনাকে বিয়ে করার জন্য বসেছিলাম? পিঠে পিঠে বলল ঝিলমিল। হ্যাঁ, এই তো বসে আছো। বারিশ কপট হেসে ঝিলমিলের মাথায় থাকা লাল দোপাট্টার দিকে ইশারা করে বলল। ঝিলমিল এবার আরও রেগে গেল। এক হাতে বারিশের শেরওয়ানির এক পাশে চেপে ধরে বলল, এটা কি? আপনিও তো জামাই সেজে বসে আছেন। বারিশ খুব উদাস ভঙ্গিতে বলল, আমি তো তোমার জন্য সাজিনি, কিন্তু তুমি আমার জন্য সেজেছ। সাজিনি, সাজানো হয়েছে, জোর গলায় বলল সে। যাই হোক, সাজানো হলেও সেটা আমার জন্যই হয়েছে। কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে যাইনি। আমিও তো পালিয়ে গিয়েছিলাম। কেন নিয়ে এলেন আমাকে? ঝিলমিল বলল, যখন পালিয়েছো তখন আমাদের বিয়ে হয়ে গেছে। তুমি আমার বউ হয়ে গেছো, বারিশের বউ। আর প্রফেসর ফাইজান বারিশের বউ বিয়ের দিনই পালিয়েছে। এটা সবাই জেনে গেলে আমার প্রেস্টিজ যাবে। নাহলে তোমাকে ধরে আনার কোনো ইচ্ছে ছিল না আমার। নিজেকে প্রফেসর দাবি করতে লজ্জা করছেন আপনার? সেই ভদ্রতা আছে আপনার মধ্যে? কলেজের সবাই যেদিন আপনার আসল মুখোশ জানবে সেদিন দেখবেন প্রেস্টিজ কিভাবে ধরে রাখেন। আমার সেখানে ভালো প্রফেসর হওয়ার ইচ্ছে নেই। যে কারণে আমি সেখানে গিয়েছিলাম সেটা খুব ভালোই এগোচ্ছে। তুমি বরং তোমার বাবার চিন্তা করো। আমার বাবার সাথে আপনার কিসের এত শত্রুতা? হ্যাঁ? বারিশ অবাক হওয়ার ভান ধরে বলল, শত্রুতা কেন থাকবে? সে আমার একমাত্র শ্বশুর আর আমার একটিমাত্র বইয়ের বাবা। ঝিলমিলে থুতনিতে আঙুল ঝুলিয়ে বলল। অদ্ভুত ঠেকল ঝিলমিলের। মুখ ঘুরিয়ে অন্য পাশে নিল। বারিশের মুখ আবারও নিজের দিকে ঘোরালো, ঝুঁকে আরও কাছে গেল। চোখ বোলালো আবারও অষ্টাদশী সর্বাঙ্গে। সব খুলে ফেলেছ, মাথার এটা খুলনি কেন? মাথায় থাকা দোপাট্টার দিকে তাকিয়ে বলল, অনেক চেষ্টা করেছি খোলার। বারিশ নিজেই এবার সেটা খোলার জন্য ঝিলমিলের মাথায় হাত লাগালো। বাধা দিল না ঝিলমিল। সে এটা খোলার জন্য অনেকক্ষণ নিজে নিজেই যুদ্ধ করেছে। বারিশ সেটা খুলতে খুলতে ঝিলমিলের দিকে আরও বেশি ঝুঁকলো। ঝিলমিল যত পেছাচ্ছে সে তত ঝুঁকে যাচ্ছে। অবশেষে খুলতে সক্ষম হলো, কিন্তু তবুও বারিশ সেভাবেই থেকে বলল, আজ আমাদের বাসর রাত। হঠাৎ এমন বাক্যে জমে গেল ঝিলমিল। বারিশের দিকে তাকিয়ে থাকলো বড় বড় করে। তারপর খানিকটা আতঙ্কিত গলায় বলল, আপনি ঠিক আছেন তো চাচ্চু? হোয়াট দ্য হেল? চাচ্চু বলে মুড নষ্ট করছো কেন? কিসের মুড? বারিশ কিছু বলল না। সে সোজা চলে গেল ওয়াশরুমে। পোশাক পাল্টে এসে কোনো ভূমিকা ছাড়াই গম্ভীর গলায় বলল, বই বের করো, পড়তে বসো। ঝিলমিল স্তব্ধ হয়ে গেল।
তার মনে হলো বোধহয় ভুল শুনেছে। অবিশ্বাস্য গলায় শুধালো, কি বললেন? তোমার না কিছুদিন পর এক্সাম, পড়তে বসো এক্ষুনি। ঝিলমিলের ভেতরের জেদটা আবারও চারা দিয়ে উঠল। পারবো না, আমাকে দয়া করে আমার বাসায় রেখে আসুন। আব্বু নিশ্চয়ই এতক্ষণে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েছেন। বারিশের ঠোঁটের কোণে আবার সেই কুটিল হাসিটা ফুটে উঠল। সে শীতল গলায় বলল, মাত্র তো শুরু, ওনার সুস্থ থাকার দিন এবার শেষ। ঝিলমিল এই কথার অন্তর্নিহিত অর্থ বোঝার আগেই বারিশ তাকে আর কোনো কথা বলার সুযোগই দিল না। বুক সেলফ থেকে ওর ক্লাসের কয়েকটা মোটা মোটা বই এনে ধপাস করে টেবিলের উপরে রাখল। তারপর সেগুলো ঝিলমিলের সামনে বাড়িয়ে দিয়ে বলল, এক্ষুনি পড়তে বসো, না হলে মারব। ঝিলমিলে চোয়াল ঝুলে গেল। এ লোকটা বলে কি? বাসরাতে বউকে মারার হুমকি দিচ্ছে। সে ফুঁসে উঠে বলল, কি মারবেন মানে? গায়ে হাত তুলবেন আমার? বই খোলো, অত্যন্ত দৃঢ় ও শক্ত গলায় বলল। ঝিলমিল নড়াচড়া না করেই ওভাবেই বসে রইল। এটা দেখে বাড়ির সিংহের মতো উচ্চস্বরে ধমকে উঠল, খোলো বলছি। হঠাৎ সেই চিরচেনা প্রফেসরের রাগে ধমকে ঝিলমিল ভেতর থেকে কেঁপে উঠল। আর কোনো তর্ক না করে সে কাঁপা কাঁপা হাতে বইয়ের পাতা মেলল। রাগ আর ক্ষোভে সে ইচ্ছে করে বইয়ের পাতাগুলো এলোমেলোভাবে উল্টাতে লাগলো, যেন খুব মনোযোগ দিয়ে পড়ছে এমন একটা ভান করলো। বারিশের কাণ্ড দেখে কিছু বলল না। সে কিছুক্ষণ ঝিলমিলের দিকে তাকিয়ে থেকে আবার কি একটা মনে করে রুমের বাইরে চলে গেল। বারিশ রুম থেকে বের হতেই ঝিলমিলের দম যেন ফিরে এলো। সুযোগ হাতছাড়া না করে সে তড়িঘড়ি করে বিছানায় পড়ে থাকা নিজের ফোনটা হাতে নিল। বান্ধবী ইরানকে কল দেয়। ওপাশ থেকে কলটা রিসিভ হতেই ঝিলমিল কোনো কথা বলার সুযোগ না দিয়ে ইরান ঝেঁঝিয়ে উঠল, এই নাটকের নাতি, তুই পালালি কেন শুনি? এত নাটক কই থেকে আসে তোর? তখন তো এত কিছু ভাবিনি। আমি নিজের জালে নিজেই ফেসে গেছি। আমার উদ্ধার কর বোন। আমি কিভাবে চাচুকে বিয়ে করলাম? ও মাই গড, সে আমার কলেজের স্যার। সি সি, তুই জানিস উনি আমাকে পড়তে বসিয়েছে? বাসরাতে খাম্বাস স্যার আমাকে পড়তে বসিয়েছে। কেঁদে দিল ঝিলমিল। কি, তাই বলে পড়তে বসালো? হ্যাঁ, বাসরাতে সবার জামাই বউকে শাড়ি খুলতে বলে, আর আমার জামাই বলে বই খুলতে। এমন খাম্বাস স্যার খোদা আমার কপালে কেন দিল? শাড়ি তো তুমি খুলেই বসে আছো, নতুন করে আর কি খুলতে বলবো? অকস্মাৎ পুরুষালী কণ্ঠস্বরে গম্ভীর্যে চমকে ওঠে কিশোরী। তড়িঘড়ি করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে বিছানার উপর রেখে দেয়। দরজার চৌকাঠ পেরিয়ে ঘরের ভেতর হেঁটে আসছে সেই রাশভারী পুরুষ। ঝিলমিল কোনো মতে নিজের ভেতরের ভীতুটুকু আড়াল করে অবদ্ধ গলায় বলল, আমি বাড়ি যাব। বাড়িতেই তো আছো। যুবকের কণ্ঠস্বর অনুভূতির লেশমাত্রহীন। মেয়েটির নজর হঠাৎ লোকটার ডান হাতের দিকে গেল। সে কিছুটা কৌতূহলী ও সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে শুধালো, ওটা কি আপনার হাতে? বারিশ কোনো মৌখিক উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। ধীর পায়ে এগিয়ে এলো বিছানার দিকে। কোনো দ্বিধা ছাড়াই খাটের পাশে এক হেঁটু মুড়ে বসে সুতি কাপড়ে মোড়ানো বরফের টুকরোটি চেপে ধরল ঝিলমিলের কপালে ঠিক সেই অংশটায় যা কিছুক্ষণ আগে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে ফুলে উঠেছিল। বারিশের হাতের থাপ্পড়ে গালটাও লাল হয়ে আছে। ক্ষতর উপর আচমকা সেই হিমশীতল স্পর্শ লাগতেই যন্ত্রণায় কুকড়ে উঠে তীব্র চিৎকার করে ঘর কাঁপিয়ে তুলল বালিকা। কি করছেন, ছাড়ুন। ভ্রুজোড়া কুঞ্চিত হলো বারিশের। হাতের বরফটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি চোখের পলকে নিজের চওড়া হাতের তালু দিয়ে মেয়েটির মুখ চেপে ধরল। সেই বলিষ্ঠ বাঁধনের নিচে বাকি চিৎকারটুকু গুমড়ে মরে গেল। সে নিজের মুখটা স্ত্রীর অতি সন্নিকটে এনে দাঁতের দাঁত চেপে অত্যন্ত রুক্ষ ও ধমকের সুরে বলল, এভাবে চিৎকার করছো কেন? নিচে এখনো বাড়ির বড়রা জেগে আছে। একদম চুপ। কি ভাববে সবাই? ঝিলমিল তার মুখের উপর থাকা হাতটা সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলো। তারপর বলল, এটা এভাবে আমার মাথায় চেপে ধরেছেন কেন? শখ হয়েছে তাই? ডিসকাস্টিং। ঝিলমিল নিজের খুব প্রকাশের সুযোগ পেল না। হঠাৎ করেই নিচতলা থেকে ভেসে এলো তার অতি পরিচিত কণ্ঠের ডাক। তার আব্বু ডাকছেন। চেনা গলার আওয়াজ কানে পৌঁছাতেই কিশোরী এক মুহূর্তে দাঁড়ালো না। ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে নিচে চলে গেল। বাড়ির সে বিচ্ছু মেয়েটিকে কোনোভাবেই আটকে রাখতে পারল না। অগত্যা সেও শান্ত পায়ে তার পিছু পিছু নিচতলার দিকে এগিয়ে গেল। লিভিং রুমে পা রাখতেই ঝিলমিলকে দেখে আলতাফ চৌধুরী উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলেন, ওভাবে চিৎকার করছিলে কেন মা? কি হয়েছে তোমার? আর এখানে কি হয়েছে? মেয়ের কপালে আঙুল রাখলেন। তার পাশে তখন আকাশের চোখও একরাশ সংশয়। ঝিলমিল কিছুটা আমতা আমতা করে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। না আব্বু, কিছু হয়নি, এমনি। ঝিলমিলি পেছনে সিঁড়ির গোড়ায় এসে দাঁড়িয়েছে বারিশ। তাকে দেখা মাত্রই আলতাফ চৌধুরীর আশঙ্কা এক প্রকার তেড়ে গিয়ে জামাতার মুখোমুখি হলেন। এই ছেলে, কি করছিলে তুমি আমার মেয়ের সাথে? ও এমন আত্মচিৎকার করছিল কেন?
বারিশ প্রথমে আর চোখে একবার আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা ঝিলমিলের দিকে তাকালো। পরেক্ষণে শ্বশুরের দিকে ফিরে ঠোঁটের তাচ্ছিল্য হাসি ফুটিয়ে অত্যন্ত সহজ গলায় জবাব দিল, আপনি যা ভাবছেন সেটাই ঠিক। বসার ঘরে ঝিলমিলের চিৎকার আর বারিশের মুখে এমন দ্বিধাহীন দ্ব্যর্থবোধক উত্তর। লিভিং রুমে তখন বারিশের বাবা আর বড় ভাই উপস্থিত ছিলেন। ছেলের এমন বেহায় ও সোজাসাপটা মন্তব্য শুনে দুই পুরুষ অস্বস্তিতে পড়ে গেলেন। ভাগ্যিস ঝর্ণা বেগম তখন নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন, অন্যথায় ছেলের মুখে এমন কথা শুনলে নির্ঘাত তিনি আর এক দফা জ্ঞান হারাতেন। বারিশের মুখে এমন লাগামহীন প্রতিউত্তর শুনে আলতাফ চৌধুরীর আগে কাঁপতে কাঁপতে তার দিকে আঙুল উঁচে গর্জে উঠে বললেন, কি বললে তুমি? তোমার সাহস তো কম নয় বারিশ, আমার অবশ মেয়েটার গায়ে হাত তুললে? একটু বাদলো না তোমার? বিয়ের প্রথম রাতেই এ তোমার আসল রূপ? শিক্ষাদানের নামে এই বর্বরতা তুমি নিজের ঘরে করো? বিচলিত হলো না বারিশ। সে নিজের স্বভাবসুলভ উদাসীনতা বজায় রেখে অত্যন্ত নির্বিকার গলায় বলল, কি এমন করলাম আমি? আপনার মেয়ে নিজ ইচ্ছায় আমাকে বিয়ে করেছে, ওর সাথে যা করি তাতে আপনার কি? এমন বেপরোয়া কথা শুনে আলতাফ চৌধুরীর রক্ত মাথায় চড়ে গেল। ধমকে উঠলেন, চুপ করো। তুমি জানো না ওর এখনো 18 বছর হয়নি? একজন শিক্ষক হয়ে এসব বলতে তোমার লজ্জা লাগছে না? বারিশ এবার কিছুটা বাঁকা হাসল। শ্বশুর মশাইয়ের দিকে তাকিয়ে সোজাসুজি অত্যন্ত কর্কশ ও সাপ গলায় জবাব দিল, শিক্ষক? কে শিক্ষক? শিক্ষক আমি কলেজে, বাসায় না। আপনার মতো সব জায়গায় শিক্ষকতা দেখাতে পারবো না, যেখানে দরকার সেখানেই দেখাবো। আলতাফ চৌধুরীর সহ্যসীমা ছাড়িয়ে গেল। তিনি আর এক মুহূর্ত কালক্ষেপণ না করে নিজের মেয়ের হাতটা শক্ত করে টেনে ধরে বললেন, চল মা, এখানে আর এক মুহূর্ত না। কিন্তু ঝিলমিলকে নিয়ে তিনি কদম ফেলার আগেই অপর পাশ থেকে তার অন্য হাতটি খপ করে ধরে ফেলল বারিশ। তার মুঠো শক্ত হয়ে বসল কিশোরীর কবজিতে। সে শ্বশুরের দিকে সোজা তাকিয়ে অত্যন্ত কঠোর গলায় বলল, হাত ছাড়ুন ওর, ছাড়ুন। ছাড়বো না, তুমি ছাড়ো। আমি কেন ছাড়বো? একটু আগেই তো আপনার মা ওকে আমার হাতে তুলে দিয়েছে। আপনি ছাড়ুন, ছাড়ুন। দুইজন টানাপোড়ার মাঝখান থেকে ঝিলমিলের দুহাত দুদিকে প্রসারিত হয়ে যাচ্ছে। দুজনকেই তাকে নিজ নিজ দিকে টানছেন, যেন এক জীবন্ত পুতুলকে নিয়ে কাড়াকাড়ি চলছে। যন্ত্রণায় কিশোরীর চোখ মুখ কুঁকড়ে গেল। আলতাফ চৌধুরী মেয়ের হাত নিজের দিকে আরও এক দফা টেনে নিয়ে তীব্র ক্ষোভে বললেন, আমার মা দিয়েছে, আমি দেইনি। আমার মেয়েকে আমি তোমার সাথে কখনোই থাকতে দেব না। বারিশের ঠোঁটের কোণে কুটিল হাসির রেখাটা ফুটে উঠেছে। আপনার মেয়ে তো থাকবেই, সাথে আপনার মাও চলে আসবে। ওই তো চলেও এসেছে। বাড়ির শেষ বাক্য সদর দরজার দিকে তাকিয়ে বলল। নিজের মাকে সদর দরজায় সশরীরে উপস্থিত হতে দেখে আলতাফ চৌধুরী অবচেতনভাবেই নিজের মেয়ের হাতটি আলগা করে ছেড়ে দিলেন। বাবার হাত ছুটে যেতেই ঝিলমিল কিছুটা টাল সামলে বারিশের দিকে সরে গেল। নূরজাহান চৌধুরীর তীক্ষ্ণ দৃষ্টিতে আলতাফ চৌধুরীকে দেখছে। চশমাটা ঠিক করতে করতে তিনি ধীর পায়ে এগিয়ে এলেন। তার গম্ভীর রাজকীয় চালচলনের সামনে ড্রয়িং রুমের বাকি সবাই তখন নিশ্চুপ। তিনি চঞ্চল শেহরিয়ার মুখোমুখি হয়ে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন, সব আয়োজন করে রাখবেন, কালকে আমরা সবাই আসছি, কোনো ঝামেলা যেন না হয়। চঞ্চল শেহরিয়ার অত্যন্ত বিনয়ের সাথে মাথা ঝুঁকে সম্মতি জানিয়ে বললেন, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, ঝিলমিল দাদুভাইয়ের কোনো অযত্ন হবে না। দাদুভাই নয় মামুনি। নূরজাহান চৌধুরী তৎক্ষণাৎ চঞ্চল শেহরিয়ার সম্বোধনটি শুধরে দিলেন। তার এই একটিমাত্র শব্দে পরিষ্কার হয়ে গেল যে ঝিলমিল এখন আর এই বাড়ির কেবল নাতনি নয়, এখন সে এই গৃহের বধূ। কথাটি শেষ করতেই তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না। আলতাফ চৌধুরীর বাহু ধরে তাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে লাগলেন। ঝিলমিল শুধু ফ্যালফ্যাল করে তার দাদিমা আর আব্বুর চলে যাওয়ার পথের দিকে তাকিয়েই রইল। এদিকে আকাশ যাওয়ার আগে তার বন্ধু বারিশকে এক প্রকার জোর করেই তিনি কিছুটা দূরে নিয়ে গেল। আর যাই হোক, তোর থেকে আমি অন্তত এটা আশা করিনি। কি আশা করিসনি? একটু আগেও তুই ঝিলমিলকে বিয়ে করবি না বলে চারদিকে লাফাচ্ছিলে, আর ঘরে নিয়ে আসতে না আসতে একদম ফুল কর্মে বাসর করা স্টার্ট করে দিলি। ছি, চাচা শ্বশুর হিসেবে তোকে এসব কথা বলতেও আমার নিজেরই লজ্জা লাগছে। বারিশ এক মুহূর্তের জন্য আকাশকে দেখল, তারপর খুব বিরক্তি নিয়ে বলল, মাথা ঠিক আছে তো? ওসব কিছুই হয়নি। হয়নি মানে? পুরো পাড়ার মানুষ বাসর ঘরে চিৎকার শুনল, আর তুই বলছিস হয়নি? বারিশ একটা দীর্ঘশ্বাস ফেলে কুঁচকে বলল, তোর এই নোংরা মাথা একটু সাফ করবি? ওই খাম্বার সাথে বাড়ি খেয়ে কপাল ফুলিয়ে এসেছে। আমি জাস্ট বরফ দিতে গিয়েছিলাম, আর ও ডাইনোসরের মতো চিৎকার জুড়ে দিয়েছিল। আকাশ চুপ হয়ে গেল।
সে ঘাড় ঘুরিয়ে ঝিলমিলের দিকে তাকালো। মেয়েটা এক কোণে চুপচাপ দাঁড়িয়ে ওর দিকেই তাকিয়ে আছে। ওদের কথা শোনার আপ্রাণ চেষ্টা করছে, তবে দূরত্বের কারণে বুঝতে পারছে না। আকাশ আলতো হেসে ডেকে বলল, যাও মামনি, রুমে গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, যাও মামনি, রুমে যাও। আকাশের দেখা দেখি তার পিঠে পিঠে বারিশও ভেঙানোর মতো করে একদম একই টোনে বলে উঠল। বন্ধুর মুখে এ ডাক শুনে আকাশ তৎক্ষণাৎ ভ্রুকুচকে সংশোধন করে দিয়ে বলল, তুই মামনি বলছিস কেন? বারিশ কোনো উত্তর দিল না। সে উল্টো আকাশের হাতটা শক্ত করে ধরে সদর দরজার দিকে টেনে নিয়ে যেতে যেতে ইচ্ছে করেই বেশ উচ্চস্বরে বলল, ওহ সরি, যাও সোনা, রুমে যাও, কিন্তু ঘুমিয়ে পড়ো না, আমি আসছি এক্ষুনি। বারিশের এই মাঝরাতে গলা উঁচিয়ে এত জোরে কথা বলার একমাত্র উদ্দেশ্য ছিল বাইরে আলতাফ চৌধুরীকে শোনানো, এবং নিজের সেই উদ্দেশ্য সে সফলও হলো। গেটের কাছে পৌঁছানো আলতাফ চৌধুরীর কানে এই ইঙ্গিতপূর্ণ বাক্যটি পৌঁছাতেই তার মাথা কান গরম হয়ে উঠল। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা কোরা মেজাজের মা নূরজাহান চৌধুরীর কারণে শেষমেশ আর ফিরে এসে ছেলেটাকে কিছু করতে পারলেন না। অগত্যা ক্ষোভ উগরে নিয়ে তাকে চলে যেতে হলো। এদিকে ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা ঝিলমিল এখনও চোখ পাকিয়ে বারিশের বাহিরে যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। অবাক হওয়ার কারণ নতুন কিছু নেই। এই লোকটা বরাবরই আস্ত অসভ্য আর নির্লজ্জ। সে রুমে যাওয়ার আগে পুরো বাড়িতে চোখ বোলালো, যেন কাউকে খুঁজছে, তবে চোখের সামনে দেখতে না পেয়ে চলে গেল। আপনি না আমার প্রফেসর, আমি আপনার সাথে একই বিছানায় শুতে পারবো না। এক বিছানায় শুতে না পারলে পড়ার টেবিলে গিয়ে পড়তে বসো। বারিশ নিজের ঘড়িটা টেবিলের উপর রাখতে রাখতে অত্যন্ত নির্বিকার মুখে জবাব দিল। ঝিলমিল কপাল কুঁচকে রাগে চোখে তাকালো বারিশের দিকে, গাল ফুলিয়ে বলল, পড়তে বসবো কেন? রাত 2টো বাজে, এটা পড়ার সময়? শার্টের হাতা গুটাতে গুটাতে ঘুরে তাকালো যুবক, ভ্রুজোড়া সামান্য উঁচিয়ে বলল, তাহলে কিসের সময়? ঘুমানোর সময়। ঝিলমিল জোর দিয়ে বলল, তাহলে ঘুমাও। সেটাই তো বললাম, আপনার সাথে আমি এক বিছানায় শুতে পারবো না। ঝিলমিল আবার নিজের যুক্তিতে ফিরে এলো, আমিও তো বললাম, শুতে না পারলে টেবিলে গিয়ে পড়তে বসো। বারিশও ঘুরে ফিরে আবার সে একই কথাতেই আসছে। ঝিলমিলের বিরক্তির মাত্রা ছাড়ালো। ঝিলমিল কিছু না বলে বারিশের দিকে চুপচাপ তাকিয়ে রইল। তার চোখ মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল মনে মনে সে বারিশকে কতবার চিবিয়ে খেয়েছে। লোকটা সেদিকে পাত্তা না দিয়ে বিছানার চাদরটা টেনে একটু ঠিকঠাক করে আরাম করে শুতে শুতে বলল, হয় চুপচাপ এসে শুয়ে পড়ো, নয়তো গিয়ে পড়তে বসো, আমি ঘুমালাম। ঝিলমিল পা ঠুকের আগে গসগস করতে করতে বলল, একটাও করব না আমি, না আপনার পাশে ঘুমাবো না পড়তে বসবো, আমি মেঝেতে ঘুমাবো। আমার ঘরে মেঝেতে ইঁদুর দৌড়া। চোখ দুটো ছানা বড় হয়ে গেল ঝিলমিলের। আতকে উঠে বলল, কি? হ্যাঁ, একটু পরে দল বেঁধে আসবে। বারিশ পাশ ফিরে শোয়ার জন্য কোলবালিশটাকে টেনে নিতে নিতে বেশ আয়াসি টোনে যোগ করলো, ওদের সাথে ঘুমাতে চাইলে মেঝেতে শুয়ে পড়ো, ওরা অনেক ভালো, তোমাকে ঠাকুমার ঝুলি শোনাতে শোনাতে ঘুম পাড়িয়ে দেবে। ইঁদুরের নাম শুনে ঝিলমিল আর 1 সেকেন্ডও মেঝেতে দাঁড়িয়ে থাকা সাহস পেল না। সে ভয়ে আর ঘেন্না এক লাফে ধপাস করে পড়ার টেবিলের উপর উঠে বসলো। তারপর চারপাশে কিছু একটা খুঁজতে খুঁজতে টেবিলের উপর থেকে চেঁচিয়ে বলল, আপনার রুমে সোফা নেই কেন? বারিশ চোখ না খুলে শান্ত গলায় বলল, ছিল, সরিয়ে ফেলেছি। কেন? এমনি, নিয়ে আসুন। ঝিলমিল হুকুমের সুরে বলল, পারবো না। মেয়েটা একটু চুপ করে থেকে পুরো ঘরে চোখ বোলালো। অন্ধকার মেঝেটার দিকে তাকাতেই তার গা শিউরে উঠল। ইস, এইসবে সে ভয় যতটা না পায় তার চেয়ে বেশি ঘেন্না লাগে। একবার যদি পায়ের উপর দিয়ে যায়, ঘেন্নায় সে পাটাই কেটে ফেলবে। সে এবার নিরুপায় হয়ে বারিশকে বলল, তাহলে আমাকে বিছানায় নিয়ে যান।